বাবা। দোষ ত্রুটি সংশোধন করে ভুল বুঝাবুঝি নিরসন করে ফেলা। আমার বিশ্বাস আপনার ছেলে যেদিন ডাক্তার হবে সেদিন সাধারণ মানুষ আর ডাক্তারদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকবে না। এতে আপনার আমার সকলেরই লাভ। রোগীরা যেমন পরিপূর্ণ চিকিৎসা সেবা পাবে, ডাক্তাররাও তেমন তাদের হারানো মর্যাদা ফিরে পাবে। এই ছোট ভাই, এদিকে আসো। বাংলাদেশের অন্য ৮-১০টা ছেলের মতো খুব সাধারণ ছেলে মহিন। গান গেয়ে, নেচে, বক্তৃতা দিয়ে, আবৃত্তি করে, ছবি এঁকে মানুষকে হতবাক করে দেওয়ার মতো কোনো গুণ তার মধ্যে নেই। তবে সে ঘন্টার পর ঘন্টা ঝিম মেরে চুপচাপ বসে থাকতে পারে। বাবার চোখ ফাঁকি দিয়ে গল্পের বই পড়ে, শুক্রবারে পাশের বাড়িতে গিয়ে বাংলা সিনেমা দেখে, আর হ্যাঁ, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। বিকালবেলা বন্ধুরা যখন মাঠে খেলতে যায় তখন বাবা তাকে পড়াতে বসেন। মুহিনের বাবা নিজে ডাক্তার হতে চেয়েছিলেন। সংসারে বড় ছেলে তিনি। মুহিনের দাদা মারা যাওয়ার পর কম বয়সে তার বাবাকে সংসারের দায়িত্ব নিতে হয়। ভদ্রলোক ডাক্তার হবার স্বপ্নকে বুকের ভেতর কবর দেন। তিনি এখন স্বপ্ন দেখেন তার ছেলে ডাক্তার হবে। ক্রিকেট খেলতে না গিয়ে মুহিন বাবার মুখে স্বপ্নের কথা শোনে। মুহিন শোনে ডাক্তার হতে পারলে জীবনে আর কোনো দুঃখ থাকবে না, সমাজের সবাই সম্মান করবে, টাকা পয়সার কষ্ট থাকবে না, গাড়ি বাড়ি ক্ষমতা কিছুর অভাব থাকবে না। এসব শুনতে শুনতে বাবার স্বপ্ন একদিন মুহিনের মধ্যে সংক্রমিত হয়। জন্মের গোল্ডেন মিনিটের পর মুহিনের জীবনে আসে গোল্ডেন আওয়ার। সাদা কাগজের উপর লাল দাগের বৃত্তগুলো কালো কালিতে ভরাট করতে করতে মুহিন স্বপ্নের জগতে প্রবেশ করে। অতপর ৯০,০০০ ছাত্রছাত্রীর সঙ্গে ভর্তি যুদ্ধে অংশ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয় মুহিন। মেডিকেলের পরিবেশে আসবার পর বাবার কথাগুলো আকাশ কুসুম মনে হয়। বিটিভির বাংলা সিনেমায় যেরকম ডাক্তারদের দেখায়, মুখে মুখে ডাক্তারদের নিয়ে যত কিছু শুনে এসেছে ততটা রূপকথা আসলে এখানে নেই।
এখানে দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ উৎসব আছে, অশ্রুজল আছে। প্রতিটা ডাক্তারকে এই অন্ধকারের সঙ্গে যুদ্ধ করতে হয়। ক্যাম্পাসের অলিগলিতে পড়ে থাকা অজানা অচেনা কিছু তিমির হননের সাক্ষী হয়ে যায় চুপচাপ। গ্রামের পরিবেশ থেকে শহরের বাতাসে চরম অস্বস্তিতে পড়ে মহিন। আইটেম, কার্ড, টার্ম, প্রফ, কঙ্কাল, ডেড বডি, ল্যাবরেটরি, সন্ধানী, রাজনীতি ইত্যাদি বিষয়গুলো মুহিনের চোখে বিজলির মতো ঝলক দিয়ে যায়। শুরু হয় মুহিনের টালমাটাল যাপিত জীবন। আব্বা, আমার কঙ্কাল কিনতে হবে, 30,000 টাকা লাগবে। শেয়ারে কিনলে 15,000 টাকা হয়ে যেত, কিন্তু পার্টনার পাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি সুমন। আমি আজকে সিলেট মেডিকেল কলেজ থেকে মাইগ্রেশন দিয়ে আসলাম। এই রুমে আমার অ্যালটমেন্ট হয়েছে। আপনি ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ফার্স্ট ইয়ারই তো। আমিও। তোর কথা নকশা দেখেই বুঝতে পেরেছি তুই ফার্স্ট ইয়ার। তুমি কি একা বোনস কিনবে না শেয়ারে? আমি বোনস কেনার জন্য পার্টনার পাচ্ছি না। হ্যাঁ, বোন তো শেয়ারেই কিনবো, কিন্তু তুই আমাকে তুমি করে বলছিস কেন? আমি তোর প্রেমিকা নাকি তুই রংধনু? সুন্দর চেয়ারে নিয়ে পড়ছে এক বিপদে, মানে ছেলে মেয়ে সবাই কাছে পেতে চাই। তোকে নিয়ে যে আমি কেমনে রুমে থাকবো? আব্বা, 30,000 টাকা লাগবে না, 15,000 টাকা হলে হবে। আমার রুমমেটের সাথে শেয়ারে কিনবো। তুমি জমি না বিক্রি করে বন্ধক দিয়ে দাও, পরে বেতনের টাকা দিয়ে ফেরত নিব আবার। সুমন, আমাদের তো কালে স্টার নাম আইটেম আছে, তোর কিছু পড়া আছে? না রে, মাইগ্রেশনের ঝামেলায় পড়া হয়নি। আর তোরও তো বোনস নাই, পড়া হবে না মনে হয়। বোনস সমস্যা নেই, পাশের রুম থেকে জোগাড় করা যাবে। আচ্ছা, নিয়ে আসিস তাহলে, একসাথে পড়বো। এইটাকে? উনি ভাই আমাদের সিনিয়র, অনেক সিনিয়র। ভাই সারা রাত জেগে থাকে না, দিনে ঘুমান। সন্ধ্যার দিকে উঠবে ঘুম থেকে, তখন পরিচিত হয়ে নিস। এ মহিন, এদিকে তো। একটু বন্ধুকে যা, আমার জন্য একটা কেক, 2টা কলা আর 3টা গলি বানিস। ভাই আসসালামু আলাইকুম, আমি সুমন, সিলেট মেডিকেল কলেজ থেকে মাইগ্রেশন দিয়ে এসেছি ভাই আজকে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকিস। আর যা, একটু তাড়াতাড়ি আসিস। কিরে, কি হয়েছে? ভূমিকম্প নাকি? না ভাই, আজকে আমার মেডিকেল জীবনের প্রথম পরীক্ষা, তাই দোয়া নিতে আসলাম। বাড়িতে পরীক্ষা যাওয়ার আগে সবসময় আব্বা আম্মাকে সালাম করতাম। এখানে তো আর কেউ নাই ভাই, তাই আপনার কাছে আসছি। ভাই, রাগ করলেন নাকি ভাই? না না, রাগ করবো কেন? কিসের পরীক্ষা? ক্লাস শুরু হয়েছে 7 দিনও হয় নাই। ভাই, অ্যানাটমি আইটেম পরীক্ষা। ভাই, হাসতেছেন যে ভাই? আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। ভালোভাবে পরীক্ষা দিস আর সব আনসার করে আসিস।
আপনার সিরিয়াল কত? 62। আপনার? আমার তো ছিল 70। ওই যে লোক দেখতেছেন না দরজার কাছে দাঁড়ানো, ওনার হাতের ভিতর 20 টাকা গুঁজে দেন, দেখেন সিরিয়াল 62 থেকে 12-তে নেমে এগো। সত্যি? হ্যাঁ। কি সমস্যা আপনার? আমার ভাই একটু গোপন সমস্যা। ও আপনার কি সমস্যা? ভাই সমস্যা তো অনেক। শ্বাস নিতে কষ্ট হয়, কাশি হয়, গায়ে জ্বর আছে। হাত দিয়ে দেখেন ভাই, সিরিয়াল আসছে, যাই থাকেন ভালো থাকেন। ভাইজান কোন ডাক্তার দেখাবেন? ডাক্তার রফিস উদ্দিন। এই বাড়ি শেষ, বাংলাদেশে আর দেখাবো না। কেন ভাই? সামান্য পেট ব্যথা কমে ভালো করতে পারে না। কতবার যে হাসপাতালে ভর্তি হলাম। আমার শ্যালকের এরকম সমস্যা ছিল। ভেলোর গেল, ডাক্তার 2-3টা ওষুধ লিখলো, ভালো হয়ে গেল। বাংলাদেশের ডাক্তারের কাছে দেখানো মানে টাকা দিয়ে আজরাইল ডেকে আনা। আমি বলি কি, আপনিও ভেলোর যান, গ্যারান্টি দিয়ে চিকিৎসা। আমার মনে হয় আপনার শ্যালক একটু বাড়াই বলছে। আমাদের দেশের ডাক্তারও কিন্তু অনেক ভালো। ভাই আপনি ঠিক করে বলেন তো, আপনি কি ওষুধ কোম্পানির লোক না দালাল? বাংলাদেশের ডাক্তাররা তো ঠিক মতো রোগী পরীক্ষা নিরীক্ষাই করে না। আমার শ্যালক ভেলোরে গেছে, ডাক্তাররা থেকে আধা ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। বোঝেন অবস্থা? দেখেন ভাই, আমাদের দেশে রোগীর তুলনায় ডাক্তার অনেক কম। একজন রোগীকে আধা ঘন্টা ধরে সময় নিয়ে আসলে দেখা কোনো ডাক্তারের পক্ষেই সম্ভব না। যাই বল, ওই দেশের সরকারি মেডিকেলের অবস্থা চিন্তা করে দেখেন, তাদের চেয়ে আমাদের দেশের অবস্থা অনেক ভালো। কিছুদিন আগে একটা নিউজ হয়েছে, জানেন কি? ভারতের চেয়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক এগিয়ে। ভাই আমার উল্টা পাল্টা বোঝায় না, আমি ঘাস খাই না। আপনি যে দালাল সেটা আমার বোঝা হয়ে গেছে। দূর মিয়া। ভাই শোনেন একটু। কি আর বলবে, আমার তো কথা শুনলই না। আমি বলি আর তিনি তাকায় থাকেন টিভির দিকে, বল খেলা দেখছেন। গায়ে হাত দিয়ে পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, আমার দিকে তাকালোই না। তারপর এক গাদা টেস্ট ধরা দিল। কত যে কমিশন খাবে, কষায়, বুঝছেন? সবগুলো কষায়। ফাইলটা একটু দেখি। বলেন। বেশি মেনু নয়। আপনি টেস্টগুলো করাই না, ডাক্তার হয়তো বুঝেই আপনাকে টেস্টগুলো দিয়েছে। একই রকম রোগী একটা ডাক্তার হাজার হাজার দেখে, এজন্য অনেক সময় রোগী দেখেই ডাক্তাররা বুঝতে পারে কার কি অসুখ হয়েছে। আপনি যাই বলেন ভাই, আমাকে 2 মিনিট দেখলো না, আমার কথা শুনলো না। সাদা কাগজে 2 কথা লিখে দেই, বলে 500 টাকা ভিজিট দেন। এ তো দিনে দুপুরে ডাকাতি। ভাই শুধু 500 টাকাই দেখলেন? এই 2 কলম লিখতে যে তার সারা জীবন পরিশ্রম করতে হয়েছে সেটা দেখলেন না? ফুটবল খেলে মেসিকে চেনেন? উনি মিনিটে লক্ষ লক্ষ টাকা আয় করেন। কই কেউ তো কখনো জিজ্ঞাসা করে না। আসলে কি জানেন ভাই, 1 মিনিটে 500 টাকা না, এটি আসলে তার সারা জীবনের পরিশ্রমের মূল্য। আমাদের দেশের ডাক্তাররা সেই তুলনায় কমই না। আপনি অন্য দেশের ডাক্তারদের সাথে তুলনা যদি করেন, আমাদের দেশের ডাক্তাররা অনেক কম নেন। আপনি আমাদের দেশের জীবনে যদি কোনো ডাক্তারের জীবন সারা জীবন সচক্ষে দেখতে পারতেন, তাহলে আপনি বুঝতেন এই 2-3 মিনিটে 500 টাকা এটা এমন কোনো বিষয় না। আপনি কে ভাই, রোগী নাকি দালাল? শুনেছি ক্লিনিকাল আর দালাল পোষে রোগী ধরার জন্য। আপনি কে? আমি ভাই কেউ না। আপনি আব্বা, আমি আইটেমে পাশ করছি, 10-এ 7 পাইছি। হ্যাঁ, আচ্ছা দোয়া করবেন। হাসছো কেন? আইটেমে তুমি হাইস্ট মার্ক পেতেই পারো। দেখছো যে তোমার এক ব্যাচমেট বন্ধু কাঁদছে, এটা দেখে তুমি হাসছো? ম্যানার কিছু শিখো নাই? আইটেম পাস করে কি সাপের 5 পা দেখছো?
আমি জীবনেও কোনো দিন ফেল করি নাই। ক্লাসে সবসময় আমার রোল 1 থাকতো। এভাবে ফেল করবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। দেখ, এখন এত মন খারাপ করার মতো কিছু হয়নি। আর স্যার তো বলছেন যে পরে আবার নেবেন। আর আমি বড় আপুদের কাছ থেকে শুনছি এরকম হাজার হাজার আইটেম দিতে হয় পুরো মেডিকেল লাইফ জুড়ে। আইটেমে ফেল করে যদি কেঁদে নদী বানিয়ে ফেলিস, তাহলে কার্ড, টার্ম, প্রফ এগুলোতে ফেল করলে তো তোকে বাঁচানোই যাবে না। তুই কি পেন্ডিং খাইছিস? তুই কিভাবে আমার কষ্ট বুঝবি? আচ্ছা ঠিক আছে, কাঁদ, আমি আর কিছুই বলবো না। কেঁদে কেঁদে রাজশাহী শহরের মধ্যে আরেকটা নদী বানিয়ে ফেল। এই নিতু, আশা কাঁদছে কেন? সে কাছে তাতে তোমার সমস্যা কি? নাকি তোমার কাছে কান্না বন্ধ করার তাবিজ আছে? বৃথা বাক্য ব্যয় করা ছাড়া তো আর কিছু পারো না। দেশের বিভিন্ন স্কুল কলেজে যারা প্রথম সারির স্টুডেন্ট, যারা জীবনে ফেল তো দূরে থাক, ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া কিছু হয়নি, তারাও প্রথমবারের মতো এখানে ফেল করে। এটা মেনে নেওয়া খুব কষ্টকর। মুহিন বসে বসে আরও অনেক কিছু ভাবে। মেয়েটা অযথাই তার কারণে কষ্ট পেল। স্কুল কলেজ জীবনে কোনো দিন মেয়েদের সাথে যোগাযোগ ছিল না। খুবই লজ্জা পেত। মনে হতো মেয়েদের সঙ্গে কথা বলার মতো যোগ্যতা তার নেই। সে জানে না মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সে জানে না মেয়েরা কোন কথা বলে রাগ করে, কিভাবে তাকালে বিরক্ত হয়। সে লাইব্রেরি থেকে বই কিনে আনে। আইটেমের ফাঁকে ফাঁকে পড়ে সমরেশ মজুমদারের উপন্যাস মেয়েরা যেমন হয়। সে উপন্যাস পড়তে থাকুক। আমরা ঘুরে আসি হাসপাতাল থেকে। সেখানে 3 জন মানুষ খুব ব্যস্ত। প্রথমজন সহকারী সার্জন ডক্টর ফরহাদ হোসেন, যিনি ওটিতে ব্যস্ত। দ্বিতীয়জন ইন্টার্ন ডাক্তার আবির, যিনি ওয়ার্ডে চিকিৎসা দিতে ব্যস্ত। এবং তৃতীয়জন সত্যের কাণ্ডারি সাংবাদিক ফয়েজ ফয়সাল, যিনি ডাক্তার বিরোধী সংবাদের জন্য হন্যে হয়ে ঘুরছেন। আজকাল ডাক্তারদের বিরুদ্ধে রিপোর্ট করলে জনগণ ভালো খায়। সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হয় ডাক্তাররা অবহেলায় রোগীর মৃত্যু। কিন্তু অবহেলাটা কোথায় সেটা তদন্ত কেউ করে না। ঈদে ডাক্তারদের রোগীর খাবার খাওয়া নিয়ে বিভ্রান্তিকর নিউজ হয়। কখনো শিরোনামে আসে 24 ঘন্টা ডাক্তার শূন্য হাসপাতাল। কিন্তু কেউ লেখে না আবিরের মতো ইন্টার্ন ডাক্তারদের কথা, যারা রাত জেগে নাইট ডিউটি করে, সারা রাত ভর চিকিৎসা দেওয়ার পাশাপাশি অহেতুক ঝামেলা সহ্য করে। স্যালাইনের লাইনটা খসে গেছে, আপনার ভিড়িয়ে দিয়ে আসুন। ভাই, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। চিকন ফ্যানের চার্জার আছে? ভাই, খুব পিপাসা লাগছে, পানি আছে? খুব গরম লাগতেছে, ফ্যানের সুইচটা কোন জায়গায় খুঁজে পাইতেছি না। ভাই ভাই বাবা, আমি এখন বিয়ে করব না। ছেলে ভালো হোক, পরে তো আবার ভালো ছেলে পাওয়া যাবে। আশা, এখনই তো এত মন খারাপ করার মতো কিছু হয়নি। ছেলে তো দেখতে আসবেই, আর ছেলে দেখতে আসলেই যে বিয়ে হয়ে গেল এমন তো কোনো কথা নেই। আচ্ছা শোন, সামনে তো কলেজের র্যাগ ডের প্রোগ্রাম, তাই বড় ভাইয়াপুরা বলতেছিল যে আমাদের ব্যাচ থেকে কেউ নাচতে পারে কিনা। আমি তোর কথা বলে দিয়েছি। আমি নাচবো? ঢং করিস না তো, আমি জানি তুই অনেক ভালো নাচিস। পার্টনার পাবো কোথায়? আরে পার্টনার পাওয়া যাবে। আমাদের ব্যাচের ওই যে সুমন আছে না, ও অনেক ভালো নাচতে পারে, তুই ওকে বলে দেখতে পারিস। আচ্ছা, বড় আপু ভাইদের র্যাগ ডে আছে জানো তো মনে হয়।
তো আপু ভাইরা চাচ্ছিল আমি যেন নাচি। তুমি কি আমার সাথে নাচতে পারবা? আমি তো নাচ পারি না। নিতু বলছিল যে তুমি ভালো নাচতে পারো। ধুর, ও মিথ্যা কথা বলছে। আচ্ছা ঠিক আছে তাহলে। আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। আমি শিখাই দেবো, কেমন? মুহিন, কি হয়েছে ভাই? খুব বাজে একটা স্বপ্ন দেখছি। দেখলাম বাবা মারা গেছে, তাকে গোসল করে কবরে নামানো হচ্ছে, আর তিনি আমার হাত চাপটে ধরে বললেন, রবিবাব তুই আমাকে মেরে ফেললি, তুই আমাকে কেন মেরে ফেললি? তোর এত কষ্ট করে পড়ালেখা করাইছি, তুই করে মেরে ফেলতে পারলি? আমি বললাম, বাবা আমি তোমাকে কেন মারবো, আমি তোমাকে কেন মারবো? ভাই আপনি শুয়ে পড়েন, অনেক রাত হয়েছে। ভাই সিনিয়র ঘরে ডাকছে ভাই, মনে হচ্ছে র্যাক দিবে, খুব চিন্তায় আছি ভাই, ভয় লাগতেছে। আরে র্যাক কোনো ব্যাপার না, আর ভয়ের কোনো কারণ নেই। বড় ভাইদের সাথে জুনিয়ররা যাতে ভালোভাবে মিশতে পারে, পরিচিত হওয়ার জন্য র্যাক দেওয়া হয়। বিষয়টা এমন না যে তোর প্যান্ট খুলে ন্যাংটা করে রাখবে। তোরা হয়তো জিজ্ঞেস করবে যে পণ দেখোস কিনা, আমি তো জিজ্ঞেস করবে ক্যাটওয়াক করে দেখা, বেবিজুল গানের সাথে নাচ। অনেকে মনে করে যে তার সবার সামনে অপমান করা হচ্ছে, কিন্তু এইভাবে মনে করলে হবে না। 5টা বছর এই ভাইগুলো তোদের সাথে থাকবে, তাদের সুখে দুঃখে বিপদ আপদে। তোদের সাথে তাদের কোনো শত্রুতা নাই, আর তোদের ক্ষতি হয় এমন কিছু তারা করবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো সেন্ট্রাল রেগের পরে খুব সুন্দর একটা খাওয়া দাওয়া হয়। তো যে ভাইগুলো রেখ দেবে তারাই তোদের সুন্দর করে খাওয়াবে, ইচ্ছা মতো খাই নিবি। যা, ভয় পাইস না, যা।
মুহিনকে নাচ করতে বলা হয়েছিল। প্রচণ্ড লজ্জা পেয়েছিল সে, সবাই তাকিয়ে হাসছিল। খুবই বিব্রতকর অবস্থা। কিন্তু মুহিন নাচতে নাচতে মনে মনে বলে, এটা কিছু নয়, এরা সবাই আমার আপনজন। আর জীবনের অন্য বিব্রত মুহূর্তের জন্য চরম শিক্ষা দেয়, কঠিন সময়ের জন্য ঢাল এই দেয়। কিরে মুইন, ভালো মতো খাইতেছস তো? জি ভাই। খা খা, ভালো মতো খা। তোর ব্যাচে নাকি নিতু নামে একটা সুন্দরী মেয়ে আসছে শুনলাম। জি ভাই। আমার কিন্তু খুব পছন্দ লাগছে ওরে। দেখিস সিঙ্গেল কিনা, বুঝোস না এই ব্যাপারটা? ভালো মতো দেখিস কিন্তু। নিতু, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? আমি সিঙ্গেল কিনা তাই? হ্যাঁ, তুমি কিভাবে জানলে? কয়দিন আইটেমে বেশি মার্ক পেয়ে তোমার অনেক সাহস হয়ে গেছে। ভাবছো এখন যে মেয়েকে প্রপোজ করবো সেই পটে যাবে? অত সোজা না। ব্যাপারটা ঠিক তা না। আমার এক বড় ভাই জিজ্ঞেস করতে বলছিল। থাক, বড় ভাইদের কথা বলে আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। নেক্সট টাইম আমাকে প্রপোজ করবার মতো আর ভুল করবা না। ভাই, একটা সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? আমাদের ক্লাসের একটা মেয়ে সবসময় আমার পেছনে লেগে থাকে। সেদিন কি হয়েছে শুনেন? আগের রাতে একটু কম পড়ে গেছিলাম, আইটেমে পেন্ডিং খেয়েছি। আর ওই মেয়েটা বললো কি, আমি নাকি এর মুগ্ধ করার জন্য আইটেমে পেন্ডিং খেয়েছি, এর সহানুভূতি পাওয়ার জন্য নাকি পেন্ডিং খেয়েছি। আরেকদিন ক্লাসে একটা খাতা পড়েছিল, কি এক কপাল, এরই খাতা হইতে হইল। নিতু, তোমার খাতা অ্যানাটমি ডেমো রুমে পাইছিলাম। ঠিক করে বলো তো, অ্যানাটমি রুমে পাইছো নাকি ইচ্ছা করে লুকাইছো? খাতা ফিরিয়ে দিলে কি আমার কাছে ভালো সাজবার জন্য? খাতার মধ্যে চিঠিপত্র জাতীয় আবার কিছু বুঝে দাওনি তো? আমার মনে হয় মায়েরা তোর পছন্দ করে। বাংলা সিনেমায় দেখোস না, প্রেম ভালোবাসা শুরু হয় শত্রুতা থেকে? এরকম কিছু হইতে পারে। ধুর ভাই, কি বলেন এসব? ভাই, আপনার কথায় যুক্তি আছে। আমারও কদিন ধরে সন্দেহ হচ্ছে, বুঝছেন? আমি ওদের নজরে রাখতেছি কিন্তু। মুহিন রুমি ভাইয়ের রসিকতায় কষ্ট পায়, পড়ায় মনোযোগ দেয়। প্রায় প্রতিদিনই কারো না কারো ফোন আসে গ্রাম থেকে। কারো মাথা ফেটেছে, কারো ব্যথা, কারো মাথায় সমস্যা, কারো বুক ধরপড় করে, কারো প্রস্তাবের রাস্তায় জ্বালা পোড়া। মুহিন দিনের পর দিন সিরিয়াল দেয়, কখনো পপুলারে, কখনো জমজমে, কখনো ডলফিনে, কখনো বা মেট্রো বা মেডিপ্যাথে। কেউ আসে ইমার্জেন্সিতে ভর্তি হতে, কেউ আসে আউটডোরে। মুহিন টিকিট কেটে ওয়ার্ডে ভর্তি করিয়ে দেয়। রাত করে তাকে আবার ফলো আপ দিতে হয়। মাঝে মাঝে বিরক্ত লাগে, কিন্তু অসুস্থতার মতো অসহায় অবস্থা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। রোগী নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে মুহিনের পরিচয় হয় ইন্টার্ন ডাক্তার আবির ভাইয়ের সাথে। মুহিন রোগী দেখতে দেখতে হাসপাতালের বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে যায়। রোগীর লোক লেডি ডক্টরদের সিস্টার, নার্স, আপা ইত্যাদি বলে ডাক দেয়। আপুরা খুব রাগ করেন। ডক্টর আবির ওইসব লোকদের ডেকে বুঝান যে ওনারা আসলে নার্স না, ওনারা ডক্টর, ওনাদের ম্যাডাম বলবেন তাহলে খুশি হবে। মাঝে মাঝে রাজনৈতিক নেতাদের পরিচয় দিয়ে কেউ কেউ আসে। ভাই সাইড দেন তো, সাইড দেন ভাই, আমারটা আগে দেখেন তো। ভাই আমি ওনাদেরটা তো দেখতেছি, দেখে শেষ হোক আমি দেখতেছি। আপনি আমাকে চিনেন? আমি কে? কে আপনি ভাই? আমি এমপির ভাগ্নে, আমারটা আগে দেখেন। দেখেন, আসলে এভাবে পরিচয় দিবেন না, দিলে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ কোনো কিছু হলে তো ঝামেলা আপনারাই করেন, বলেন? আর ঝামেলা করলে এর দায়ভার কারা নিবে? ঠিক আছে, আপনি আমারটা আগে দেখার চেষ্টা করেন। ঠিক আছে, দাঁড়ান আমি দেখতেছি, সমস্যা নাই। মুহিন সন্ধানীতে কাজ করে, হাসপাতালের অসুস্থ রোগীদের ব্লাড ম্যানেজ করে দেয়। রোগী মারা গেলে ডাক্তারদের মারার জন্য লোকের অভাব হয় না, কিন্তু যখন ব্লাডের প্রয়োজন হয় তখন কোনো আত্মীয় স্বজনকে খুঁজে পাওয়া যায় না। মুমূর্ষ রোগীর পাশে রক্তের ব্যাগ হাতে দাঁড়ায় সন্ধানী। সন্ধানীতে ব্লাড ডোনেট করে সাধারণত মেডিকেল স্টুডেন্টরা, যাদের পরবর্তীতে কসাই উপাধি দেওয়া হয়। মুহিনকে মাঝে মধ্যে হোস্টেল থেকে ব্লাড কালেক্ট করতে হয়। খাতা দেখে দেখে খুঁজে বের করতে হয় উপযুক্ত ডোনারদের। ভাই, ব্লাড তো পাওয়া গেছে, আমাদের ব্যাচের এক মেয়ে দিবে।
ট্রিক করার মতো তো কোনো মেয়ে নেই ভাই। আচ্ছা তুই নে তাহলে। তুমি কেন সন্ধানীতে আর কেউ নাই ব্লাড প্রিক করার মতো? তুমি দেখি অনেক চালাক হয়ে গেছো, আমার হাত ধরার জন্য ঠিক সময় মতো চলে আসছো। আমি তোমাকে সে সুযোগ দিচ্ছি না। মুহিনের মনে হয় এই মেয়েটা কি পাগল, এর মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কলেজের বারান্দায় হাঁটতে হাঁটতে নিজের মনকে বলে এসব কিছু নয়, এখন যা কিছু ঘটছে সবই ভবিষ্যৎ জীবনের জন্য শিক্ষা, এগুলোকে হালকাভাবে নিতে হবে। মুহিন পড়ালেখায় মন দেয়, গভীর রাতে সুমনের সঙ্গে স্টেডিয়ামের রাস্তায় হাঁটে, জ্যোৎস্না দেখে, মাঝে মাঝে ছাদে গানের আসরে আড্ডা দেয়। বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে সোনা দিয়া বাঁধাইয়াছি ঘর ও মনরে মনে করল জ্বর ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো এখন তো সময় ভালোবাসা এ দুটি হৃদয় কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়। আশার এঙ্গেজমেন্ট হয়ে যায়, ভালো ঘরবার পাওয়া গেছে, ছেলের বাবার অনেক টাকা, বিরাট বিজনেস, মেয়ে ডাক্তার, তার উপর আবার সুন্দরী। মেয়ের ঘর দেখার আর প্রয়োজন নেই। বিয়ের পর ছেলেপক্ষ আশাকে পড়াতে রাজি হয়েছে, একেবারে সোনায় সোহাগা। কিন্তু আশার চাওয়ার ছিল অনেক কিছু। ছেলের বাসা রাজশাহী শহরে, বিয়ের পর হোস্টেল ছেড়ে দিতে হবে। তাছাড়া অন্য একটা কারণে তার মন খুব বেশি খারাপ হয়। ব্যাপারটা খুবই গোপন, যদিও এমনটা সম্ভব নয় কখনোই, তবুও খারাপ লাগে। অযথায় স্বপ্ন দেখে সুমন। মুহিন, আশাকে তোর কেমন লাগে? ভালোই তো, শান্তশিষ্ট। মুহিন সুমনের অনুভূতি কিভাবে যেন ধরতে পারে। যে কোনো উপায়ে সুমনকে সাহায্য করতে ইচ্ছা করে মুহিনের। ইচ্ছে করে আশা মেয়েটাকে ধরে এনে ওর হাতে তুলে দিতে, কিন্তু সে জানে এসব কিছুই সম্ভব না। তাকে অনেক হিসেব নিকেশ করে চলতে হয়। আব্বা ৩,০০০ টাকা পাঠান, 1 মাস এই টাকায় চলতে হবে। সে বিভিন্ন কায়দা কৌশল রপ্ত করে। টিকে থাকার তাগিদে গ্রামের একটা গোবেচারা ছেলে দিনে দিনে কৌশলী হয়ে ওঠে। আমার কাছে খুচরা নেই, টাকাটা দিবি আমার? মুহিন, ভাড়া দে। ভাঙতি টাকা নেই। তোর কাছে তো কোনোদিনই ভাঙতি টাকা থাকে না রে ভাই। সুমন,
কি 21 তারিখের কথা মনে আছে? 21 তারিখ? কি ছিল 21 তারিখ? আমি তো জানতাম এইরকমই হবে। আমার স্মৃতিশক্তি ইদানিং খারাপের দিকে, একটু মনে করায় দাও। 21 তারিখে তোমার জন্মদিন। ওহো, ভুলেই তো গেছিলাম। বাহ, কি অদ্ভুত একটা ব্যাপার। আমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম। মানুষ জন্মের প্রয়োজনে ছোট হয় আর মৃত্যুর প্রয়োজনে আরো বড় হতে থাকে। কি অদ্ভুত ব্যাপার না? আচ্ছা এখন তো মনে পড়লো, আমরা কি ওই দিন বাইরে খেতে যাব? অবশ্যই যাব, কেন নয়? মনে থাকবে? অবশ্যই। মনে থাকে যেন। একদিন ডাক্তার আবিরের রক্তে রক্তাক্ত হয় হাসপাতাল। কেন? খুব সিম্পল ব্যাপার। হ্যাঁ, আপনারা যা ধারণা করেছেন তাই। কিছুক্ষণ আগে ওয়ার্ডে একটা হার্ট ফেইলিওরের পেশেন্ট মারা গেছেন। মৃত ব্যক্তি সাংবাদিক ফয়েজ ফয়সালের চাচা। অবস্থা খারাপের দিকে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার আবির আগেই ধারণা করেছিলেন রোগীর অবস্থা খারাপ। তিনি প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে অন্য রোগী দেখতে গিয়েছিলেন। আইসিইউতে শিফট করা দরকার ছিল, কিন্তু সেখানে সিট না থাকে করার জন্য জরুরি বিভাগ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মৃতপ্রায় রোগীদের কান্নায় পরে ইন্টার্ন ডাক্তাররা তাদের ধর্মঘট তুলে নেন। সিদ্ধান্ত হয় ডাক্তারদের নিরাপদ কর্মস্থলের জন্য মানববন্ধন করা হবে। অবশ্য তার আগে পত্রিকায় পত্রিকায় নিউজ হয়ে যায় ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু। কি অবস্থা ডাক্তার আবির? কেমন এখন? মোটামুটি স্যার। ব্যথা আছে? স্যার প্রচণ্ড ব্যথা স্যার। ব্যথা আছে, ফোলা কমে গেছে, এখন আগের চেয়ে ভালো। তুমি তাহলে বাসা থেকে ঘুরে আসো, কেমন? ঠিক আছে স্যার। ডাক্তাররা কি এভাবে প্রতিনিয়ত মার খেয়ে যাবে, এর কি কোনো সমাধান নাই? অবশ্যই সমাধান আছে, কেন থাকবে না। আমরা ওর বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে ডিরেক্টর স্যারের সাথে কথা বলছি। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে কথাবার্তা হচ্ছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই একটা সমাধান চলে আসবে, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। তবে একটা ঘটনা কি জানো, আমরাও এই সময়টা পার করেছি। আমরাও একসময় ইন্টার্ন ছিলাম। আমাদের সময় এরকম ঘটনা ঘটতো না তা না, ঘটতো, একাধিকই ঘটতো। তবে ইদানিংকালে কেন জানি বা ঘটনাগুলো অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি ঘটছে। তবে এর কারণ যদি তুমি বের করতে চাও, কারণ কিন্তু আমাদেরও ফল্ট আছে। আমরা একটা মহান পেশায় আছি, এটা ভুলে গেলে চলবে না। আমাদের ধৈর্যের আরও বেশি পরিচয় দিতে হবে। আর রোগীরা যখন আমাদের কাছে আসে তাদের আসলে মানসিক অবস্থা ভালো থাকে না। আমরা যেহেতু একটা মহান পেশায় আছি, আমাদের কিন্তু ধৈর্যের পরিচয়টা তাদের চেয়ে অনেক বেশি দিতে হবে। আমাদের এরকম কথায় কথায় উত্তেজিত হলেও চলবে না, তাদের বিষয়টাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্যার দেখেন, যত দ্রুত এর সমস্যার সমাধান করা যায় ততই ভালো, নাহলে তো এভাবে ডাক্তাররা টিকে থাকতে পারবে না।
আমি তো বুঝতেছি না এত মন খারাপ করার কি আছে। পড়া অবস্থাতে তো কত মেয়েরই বিয়ে হয়। আর তাছাড়া ওনারা তো তোকে পড়াতে চাইছে, তুই এমন একটা ভাব করতেছিস যেন কেউ তোকে ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। নাকি অন্য কোনো কারণ আছে? প্রেমে পড়ছিস? আশা, তোমার সাথে কি আমি একবার দেখা করতে পারি? কেন? একটা কথা বলতাম সামনাসামনি। না, এটা বোধহয় আর সম্ভব না। শরতের মেঘের মতো দিন কেটে যায়, ডাক্তার আবিরের ঘা শুকিয়ে যায়। সবাই এই ঘটনা ভুলে গেলেও ডাক্তার আবির ভুলতে পারেন না। তিনি সিদ্ধান্ত নেন যে বিনা কারণে তার রক্ত ছড়িয়েছে, তিনিও তার রক্ত ছড়াবেন। রাকিবের চেহারা ডাক্তার আবির এখনো ভুলতে পারেননি, মুহিনও পারেনি। ডাক্তার আবির হাসপাতালের স্টাফদের বলে রেখেছেন রাকিবকে হাসপাতালের আশেপাশে দেখা গেলে তাকে যেন খবর দেওয়া হয়। যে অন্যায় করে আর যে সহে, দুজনেই সমান অপরাধী। ডাক্তার আবির নিজের কাছে অপরাধী হতে চান না। আরে ভাই, আপনি এখানে? এই তো ভাই, একটু পেটে ব্যথা। ও, এখন কেমন? এখন আছি মোটামুটি, কিন্তু বড় কোনো ডাক্তার তো দেখলো না। কি বলেন, আপনার তো চিকিৎসা, সঠিক চিকিৎসা চলছে। একটু বড় কোনো ডাক্তার, এখানে তো সবাই বড় ডাক্তার। কিন্তু বড় ডাক্তার দেখে যদি একটু ভালো অ্যান্টিবায়োটিক দিত তাড়াতাড়ি ছেড়ে যেত আর বাসায় যেতে পারতাম। বাসায় তো অনেক কাজ। দেখুন, অ্যান্টিবায়োটিক ডাক্তার বুঝিয়ে দিবে, অকারণে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। অকারণে অ্যান্টিবায়োটিক খেতে থাকলে এক সময় কোনো ওষুধই আপনার শরীরে আর কাজ করবে না। কি ভয়াবহ একটা পরিস্থিতি হবে চিন্তা করে দেখুন। আর কাজের কথা বলছেন, জীবনে যদি না থাকে তাহলে কাজ দিয়ে কী হবে বলেন? আগে জীবন, তারপরে কাজ। ঠিক আছে, ভালো থাকবেন। তুমি যে ক্ষতি করলাই আমার, তুমি যে ক্ষতি করলাই আমার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। আমি হইলাম তোমার বন্ধু, তুমি হইলা কার, তোমার জন্য হয়ে তো করলাম, তোমার জন্য হয়ে তো করলাম, কি দাম দিলা তুমি তার, আল্লাহ করবে তোমার বিচার, আমার আল্লাহ করবে তোমার বিচার। মহিন, এদিকে সুমনকে তুই বোঝা, এত ভেঙে বলে চলে? একটা মেয়ের জন্য সামনে সুন্দর একটা ভবিষ্যৎ আছে ওর। আর তোর কোনো টাকা পয়সা লাগলে আমার ড্রয়ার থেকে নিয়ে যাইস, ড্রয়ার সবসময় খোলাই থাকে। আমিও তোদের মতো ভালো ছাত্র ছিলাম রে। ক্লাস 5-এ 8-এ বৃত্তি হয়েছিলাম। বাবা সবসময় আমার চোখে চোখে রাখতেন। সারাদিন বাড়িতেই থাকতাম। বাড়িটা ছিল আমার জন্য একটা কারাগার। পড়াশোনা ছাড়া কেউ কিছু বুঝতো না। আমি গান গাইতে ভালোবাসতাম।
মামা একটা গিটার কিনে দিয়েছিল আমার হাতে। আমি ডাক্তার হতে চাই না রে, গান গাইতে চেয়েছিলাম, হতে চেয়েছিলাম রকস্টার। এসএসসিতে A+ না পাওয়ায় বাবা আমার গিটারটা ভেঙে ফেলে দেয়। তারপর আমার খুব রাগ হয়েছিল, জিদ করে খুব পড়ছিলাম। তারপর মেডিকেলে আসলাম। বাবা আমার স্বপ্নকে আমি কখনোই ভালোবাসতে পারি নাই, যেটা তোরা পারছিস। মেডিকেলে আসার পর আমি খাঁচার বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে গেলাম। এত স্বাধীনতা আমার মাথা নষ্ট করে দিল। বাস্তবতা জগৎটাকে আমি ফ্যান্টাসি জগৎ বানিয়ে ফেললাম। সিগারেট খাওয়া শুরু করলাম, ময়লম খাওয়া শুরু করলাম। প্রথমে একটা, তারপর সংখ্যা বাড়তে থাকলো। পড়াশোনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমি পিছিয়ে গেলাম। এখন বেসমেটটা দেখলে আমার সাথে কথা বলে না। লজ্জায় আমি বাইরে যেতে পারি না, সারাদিন ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকি। প্রতি বছর 200 জনের মধ্যে আমার মতো 2-1 জন এরকম ঝরে যায়। আর যাই হোক, মুখ বুঝে পড়ে যায়, ডিপ্রেশন কাছে আসতে দিস না। ডিফল্টার হওয়াটা খুব কষ্টের। যা পড়তে বস। রুমি ভাইয়ের জীবনকে মহিন ভয় পায়, লেখাপড়ায় মনোযোগ দেয়। ডিফল্টার হয়ে গেলে জুনিয়র ব্যাচের সঙ্গে ক্লাস করতে হবে। বন্ধুরা সব ডাক্তার হয়ে যাবে, সে পড়ে থাকবে। তা হয় না, এই ভয়টা তাকে পড়াশোনায় আরও সিরিয়াস করে তোলে। একসময় কঙ্কাল নাম শুনলে রাতের ঘুম হারাম হয়ে যেত। এখন সে কঙ্কাল মাথার কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে। বাবার কাছ থেকে টাকা পয়সা চাইতে লজ্জা করে। সে বুঝতে পারে কোত্থেকে না কোত্থেকে তিনি টাকা জোগাড় করেন, হয়তো সব জমি জমা বেচে দিচ্ছেন। রুমি ভাইয়ের জন্য মহিনের কষ্ট হয়। সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা রুমি ভাইকে শেষ করে দিতে থাকে। সব সময় ঘুমের ওষুধ খেয়ে থাকেন, এলোমেলো চুলে বসে গিটার বাজান। গভীর রাতে ভাইয়ের গোঙানিতে ঘুম ভেঙে যায় মহিনের। ভাই ভাই ভাই, স্বপ্নটা আবার দেখছেন? ভাই, আমার মনে হচ্ছে আপনি আপনার এই অবস্থার জন্য খুব অপরাধ বোধ করছেন। দেখেন, ডাক্তারি খুব কঠিন একটা পেশা। মানুষের জীবন মরণ নিয়ে খেলা বলা যায়। আপনি যদি এখান থেকে ঠিক মতো পড়ালেখা করে না বেরোন, তবে হয়তো আপনার ভুল চিকিৎসায় অনেকে মারা যাবে। দেখা গেল আপনি আপনার আব্বারই সঠিক ট্রিটমেন্ট দিতে পারলেন না, অথবা চোখে লজ্জায় পরে এমন ট্রিটমেন্ট দিলেন যে আপনার প্রিয়জন কাউকে হারাতে হচ্ছে। সেদিন তো আপনার নিজেকে খুনি মনে হবে, তাই না? যদি নিজের ভুলে আপনার বাবা বা মাকে হারাতে হয়, তাহলে এর চেয়ে বড় আর কোনো অনুশোচনা হয় না। সারা জীবন অনুতাপ করবেন আপনি এর জন্য। ভাই, আপনি আমাদের সাথে কন্টিনিউ করেন, আমাদের সাথে একসাথে আইটেম দেন, রক দেন। দেখেন, জীবনে সবাই কোনো না কোনো পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছে। কেউ অসুখের সঙ্গে, কেউ দারিদ্রতার সঙ্গে, কেউ বা লজ্জা, ইগো এসবের সঙ্গে। আপনি পারবেন ভাই, আমার বিশ্বাস আপনি অবশ্যই পারবেন। গেলাম ভাই, ঘুমিয়ে পড়ে।
আসলে অনেক আগেই আসার ইচ্ছে ছিল, তো বেশ কিছু ইম্পর্টেন্ট ওটি থেকে আসতে পারি। চেষ্টা করেছি অনেক, কিন্তু পারিনি। এতদিন পরে এসে বলতেছে আইটেম দিবা। আমি তো যে বিগত 1 মাস ধরে সব পেন্ডিং আইটেম নিলাম, তখন কোথায় ছিলাম? ঘাস কাটছো বসে বসে নাকি? কি আইটেম দিবা? বোনস বের করো। কি আনো নাই? স্যার নিয়ে আসতে স্যার। কি সব ছেলে বোনস আনে না? বোনস কি আমাকে বাসার থেকে আনতে হবে? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি নিতু, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমার স্কালটা বোধ হয় ভুল করে আপনার কাছে চলে গেছে। ও সরি আপু, আমি তো ভুল করে বোনসটার সাথে নিয়ে চলে এসেছি। আচ্ছা আমি কাউকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করতেছি। এই মুহিন, একটা কাজ করতো। নিতু, তোমার স্কাল। সত্যি করে বলো তো, বোনসটা বড় ভাইরা নিছিল নাকি তুমি নিয়ে গেছিলা? আমার তো ব্যাপারটা নিয়ে খুব সন্দেহ হচ্ছে। সেই প্রথম থেকে দেখে আসতেছি তুমি আমার সাথে অযথাই শত্রুতা করতেছো। সেদিন আমি আসার দিকে তাকিয়ে হাসি নাই, তোমার বোনস লুকিয়ে রাখি নাই, তোমার খাতাও লুকিয়ে রাখি নাই, তোমাকে স্পর্শ করার জন্য ব্লাডও প্রিক করতে যাই নাই। এক বড় ভাই তুমি সিঙ্গেল কিনে এটা জিজ্ঞেস করতে বলছিল। তুমি সবই জানো, তুমি এটাও জানো আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না, তবু কেন তুমি আমার সাথে অযথা শত্রুতা করতেছো? এই শত্রুতার পেছনে কবি নির্মলেন্দু গুণের একটা হাত আছে। ভদ্রলোক বলেছেন, ভালোবাসা মানে শত্রু শত্রু খেলা, ভালোবাসা মানে তোমার প্রতি আমার অবহেলা। তুমি হে সুন্দরী তমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো, এই আকাশ আমার। কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না। সন্ধেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো, ফুল তুই আমার। তবু ফুল থাকবে নীরব, নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে, তোমার বলার অধিকার আছে এ জ্যোৎস্না আমার। কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর। মানুষ আমি, আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি একান্ত আমার, কি করে থাকবো নির্বাক? তারায় তারায় রটিয়ে দেব, আমি তোমার, তুমি আমার। প্রেমে পড়ে মুহিন, মনের ভেতর বয় দক্ষিণা বাতাস। ঝড়ে শ্রাবণের ধারা, কানে বাজে মেঘমল্লার সুর। হেঁটে যেতে ইচ্ছা করে শিশির ভেজা ঘাসে, পাখির মতো ডানা মেলে উঠতে ইচ্ছা করে মুহিনের। রাতে ঘুম আসে না, স্বপ্ন তন্দ্রা এক হয়ে যায় সব। শিরায় শিরায় বয়ে যায় সুখের শিহরণ। মুহিন বুঝতে পারে না এ কোন ঘোর, এ কোন ভালো লাগা, ব্যথার মতো সুখ। আর ওদিকে আশার বিয়ের দিন সুখের উল্টো পিঠে দুঃখ নিয়ে বসে থাকে সুমন। সুমন করে দেখতেছি না তো অনেকক্ষণ ধরে।
কোথায় কে জানে। আর কি মন খারাপ নাকি? ওই যে আশার বিয়ে, এত ভালোবাসতো মেয়েটারে। আমি সকালবেলা ওর ওষুধের দোকান দেখলাম, খোঁজ নিস তো ঘুমের ওষুধ কিনছে নাকি আবার। আচ্ছা ভাই ঠিক আছে, কি যে করতেছে। আর আজকের রাতটা তুই একটু দেখে শুনে রাখিস। দেখ সুমন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অল্পতেই কষ্ট পায়। আমি তোকে বলবো না যে কষ্ট পাস না, দুঃখ পাস না, আর বললেই তো সব কষ্ট শেষ হয়ে যাবে না। ইচ্ছে মতো কষ্ট পা, দুঃখ পা, প্রাণ খুলে কাঁদ, তবে ব্যর্থ প্রাণ তোকে যেন হীনমন্দ না করে, ফেলে না লজ্জায়। ব্যর্থতার দুঃখ বিতৃষ্ণা হওয়ার আগেই তোকে তো বিলাসে পরিণত করতে হবে। চিবুক গড়িয়ে মাটিতে পড়ার আগে জলে রং মিশিয়ে রাঙাতে হবে তোর দিন রাত্রি। ব্যর্থ প্রেম তোকে শিখাবে কিভাবে হেরে গিয়ে জিততে হয়। ব্যর্থ প্রেম তোকে দিবে গানের নতুন মানে, কবিতার নতুন শব্দ, রাত্রির নিস্তব্ধতা। ব্যর্থ প্রেম তোকে দিবে জ্যোৎস্না স্নানের শিক্ষা, একঘেয়েমি জীবন থেকে মুক্তি। ব্যর্থ প্রেম তোকে দিবে বৃষ্টি বিলাসের যুক্তি, জীবনের আনন্দের নানা উপকরণ। তুই এত কিছু না দেখে চলে যেতে চাস সুমন? জীবনে সুখ নেই বলে কি একটু আনন্দ আহ্লাদ করতে পারবি না? আমি কি জানতে পারি আর কতদিন এসব নাটক চলবে? যতদিন ডাক্তার এবং সাধারণ মানুষদের মধ্যে সম্পর্ক ভালো না হচ্ছে ততদিন। আর কোনোদিনই যদি ভালো না হয়, তুমি কি সারা জীবন এসব করে বেড়াবে, সংসার চিন্তা সব বাদ দেবে? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ছদ্মবেশে রাত বিরাতে রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন নাগরিকদের দুঃখ দুর্দশা দেখার জন্য, এবং সেগুলো চিহ্নিত করে পরবর্তীতে তা লাঘব করার চেষ্টা করতেন। তো উনি তো একজন মানুষ ছিলেন, উনি যদি পারে তাহলে আমি কেন পারবো না? তুমি ছাড়া কি আর কোনো মানুষ নেই এসব ভালো কাজ করার জন্য? আমি ভালো কাজে প্রতিযোগিতা করতে ভালোবাসি। যে কাজ ভালো সে কাজ আমি আগে সবার প্রথম করতে চাই। কি অবস্থা ভাই, এখানে কি করেন? আমার এক আত্মীয়র অপারেশন, তাই আসছি। আমাকে কি চিনতে পারতেছেন? না, আপনাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে না। ওই যে ভাই ক্লিনিকে দেখা হয়েছিল, আপনি ভেলো যেতে চাইছিলেন, গিয়েছিলেন কি? ও হ্যাঁ, ভেলোর গিয়েছিলাম। কয়েকটা ওষুধ দিল, কিন্তু ব্যথাটা আবার বেড়েছে, আবার যেতে হবে হয়তো। দেখেন ভাই, একটা কথা বলি, বাংলাদেশ আর ভারতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চিকিৎসা একই রকম। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে আছে, কিন্তু তাই বলে আমাদের দেশের ডাক্তাররা কিন্তু যাচ্ছে তাই নয়। আর আরেকটা বিষয়, কিছু কিছু রোগ কিন্তু এমন আছে আপনি যে কোনো দেশে যান না কেন ভালো হবে না। এই রোগগুলো মেনে নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। কথা খারাপ বলেন নাই, কিন্তু এ দেশের ডাক্তাররা একটু বেশি টাকা খায়। ডায়াগনস্টিক সেন্টারে 1000টা টেস্ট দেয়, কমিশন খায়। কথায় কথায় অপারেশন করে, পেট কেটে কষায়ের মতো টাকা নেয়। বাংলাদেশের মতো কম টাকায় এত ভালো চিকিৎসা খুব কম দেশেই আছে। এই হাসপাতালেই দেখেন কত অনারারি মেডিকেল অফিসার আছেন, পোস্ট গ্রাজুয়েট ছাত্র আছেন, দিনের পর দিন বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছে। পোস্ট গ্রাজুয়েশন নামক যে ডিগ্রি করতে তারা ব্যস্ত, এই ডিগ্রি করতে করতে তাদের বয়স কেউ কেউ বৃদ্ধ হয়ে যায়। কিছু পোস্ট গ্রাজুয়েট ছাত্র আছে যারা সদ্য বিবাহিত, অনেকের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে,
দুধ কেনার টাকা নেই। নাইট ডিউটি করে ক্লিনিকে যে টাকা পায় সে টাকা দিয়ে সংসার চলে না। ডাক্তার সমাজের সাথে তারা মানায় চলতে পারে না, লজ্জায় মাথা হেট হয়ে থাকে। এগুলো কি দেখেন? এত সাধনা, এত চেষ্টার পরে যখন তার পোস্ট গ্রাজুয়েশন, সেই স্বপ্নের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা হয়, তখন তার ভিজিট হয় 500 টাকা, বেতন হয়তো কিছুটা বাড়ে। এই টাকা দেখে সাধারণ মানুষ তাদের গালি দেয়, কসাই বলে গালি দেয়। কিন্তু এই যে 500 টাকার পেছনে যে 40 বছরের সংগ্রাম, এই সংগ্রামটা কে দেখে ভাই বলেন? আপনি কে ভাই? আপনার সত্যিকার পরিচয়টা কি? আমি ভাই আপনার মতোই মানুষ, রক্ত মাংসের মানুষ। ভালো থাকবেন। মুহিন, মুহিন ভাই, কালকে তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট রে। আমার তো এখনো 12টা আইটেম বাকি। কি করবো বলতো? আমার বোধ হয় প্রবলেম হবে না রে। ভাই সমস্যা নেই, পড়তে থাকেন। 12টা আইটেম একদিনই ক্লিয়ার হয়ে যাবে। মুহিন, আমি কিছুই মনে করতে পারতেছি না। গত রাত্রে যা পড়ছি কিছুই আমার মনে আসতেছে না এখন। স্যার পেন্ডিং দিছে। আপনার হাতে এখন 1 ঘন্টা সময় আছে। মেডিকেল ছাত্রদের জন্য 1 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাডমিশন টেস্টের কথা মনে নেই? মনে করেন এটা আপনার জীবনের ফাইনাল অ্যাডমিশন টেস্ট, গোল্ডেন আওয়ার অফ লাইফ। ভাই বই খাতা বের করে আবার পড়া শুরু করেন। মুহিন, কটা বাজে? ভাই আইটেম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কটা বাজে? এখনো সময় আছে ফর্ম ফিল আপের। আপনি পারছেন ভাই, বলছিলাম না আপনি পারবেন। রুমি ভাইকে এখন আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় না। তিনি আর সেই দুঃস্বপ্নটা দেখেন না। স্বপ্নের মধ্যে তার বাবা এসে আর বলেন না, আমাকে মেরে ফেলিস না রুমি, কারণ তিনি জীবন বাঁচাতে শিখে গেছেন। বৃহস্পতিবার রাতে তবুও ছাদে গানের আসর বসে। চাঁদের আলো তীব্র হতে থাকে। রুমি ভাই গলা ছেড়ে গান ধরেন। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরপড়াইয়া রে। দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে রে নমর কইরা রইছে হায়রে সারে বাড়ির ঘরে। আশা, এদিকে এসো।
বসো। তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আম্মা চাচ্ছেন আমরা যেন একটা বাচ্চা নেই, মানে ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলির সবাই এখন এটা চাচ্ছেন। তো এই ব্যাপারে তুমি কি বলো? দেখো, আমার এখন বাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নেই, আর আমি তখন MBBS করছি। আসলে বাচ্চা মানুষ করার মতো সামর্থ্য এখন আমার নাই। দেখো আশা, সামর্থ্য কারোর থাকে না, হয়ে যায়। আর তাছাড়া একটা বাচ্চা হলে সংসারটা কত ভালো হবে। বাচ্চারা হচ্ছে সংসারের খুঁটি। দেখো, আমি না এখন চাচ্ছি না, কেন তুমি তো জানো মেডিকেলে কত প্রেশার থাকে। আমি MBBSটাকে কমপ্লিট করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি ভালোই। ভাই লোকটাই খুঁজে পাইলেন? পাই নাই, রাজশাহীর আশেপাশেই থাকে। যদি খোঁজ পাও আমাকে জানাবা, বুঝলা? ভাই লোকটাই ক্ষমা করে দিলে হয় না? শোনো মহিন, ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের ক্ষমা হয় না। কেকের অর্ডার আমি দিয়ে রাখছি, আকবর এসে পৌঁছে দিয়ে দেবে। তোমার কোনো গেস্ট আসবে? গেস্ট না, আজকে আমরাই সেলিব্রেট করি স্পেশালি। গেস্টদের আরেকদিন বলবো। আমি 10টার মধ্যে তাহলে আসার চেষ্টা করবো। 2-5 মিনিট এদিক ওদিক হলে আবার মাইন্ড করে বসে। কেন মাইন্ড করবো না? আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে তো কোনো ইমার্জেন্সি হবে না। তুমি সময় মতো আসবে। আচ্ছা বাবা, আমি সময় মতোই আসবো। আর এসে শক্তি চট্টোপাধ্যায়ের মতো জিজ্ঞাসা করবো, এই অবনী বাসায় আছো? এখানে নাকি একটা রোগী মারা গেছে। হ্যাঁ ভাই, ওই যে ওনার আত্মীয় হয়। রোগী আপনার কে হয় ভাই? আমার মামা হয়। আচ্ছা, ঘটনাটা কিভাবে ঘটলো একটু খুলে বলবেন? ভাই আমার মামা অ্যাক্সিডেন্ট করেছিল, তো হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে আনার পর এখানে কোনো বড় ডাক্তার ছিল না, ছিল কম্পাউন্ডার। ওরা বললো দেখেন বড় ডাক্তার তো নাই, আপাতত আপনি ইঞ্জেকশন আর কিছু ওষুধ নিয়ে আসেন, আমরা ওগুলো দিই। পরবর্তীতে বড় ডাক্তার আসলো, ডক্টর ফরাদ। উনি আমার মামাকে অপারেশন টেবিলে নিয়ে গেলেন। আমার এই সুস্থ মামাটাকে অপারেশন টেবিলে নিয়ে যে মেরে ফেললেন। ভাই এগুলোর বিচার কি আমরা পাবো না ভাই? ভাই আমরা অসহায় বলে কি এগুলোর বিচার হবে না ভাই? আমাদের ভাই পাবেন ভাই। ভাই আপনারা যদি না দেখেন ভাই আর কেউ দেখবে না ভাই আমাদের ভাই। আপনি কোনো চিন্তা করবেন না ভাই। ভাই এগুলো দেখেন ভাই, আপনার সুবিধা। নিউজটা দেখছেন স্যার? হ্যাঁ স্যার, এবার স্যার আপনার নাম উল্লেখ করে যে স্যার ডিরেক্ট আপনাকে ব্লেম করা হয়েছে। স্যার আপনার সাথে কি কোনো কথা বলছিল স্যার সাংবাদিকরা? না, এ ধরনের কোনো কথাই তারা বলে নাই। ইভেন তারা আমাকে নিয়ে যে একটা মানে নিউজ করবে, আমার সাথে একবার ফোনে কথা বলতে পারতো, ফোনে কথাও বলে নাই। স্যার ভুল চিকিৎসা যে সাংবাদিকরা ধরতেছে তারা কিভাবে বুঝতেছে স্যার যেটা ভুল চিকিৎসা? তাদের ভুল ধরাটাই যে একটা ভুল স্যার, এটা আমরা কিভাবে স্যার বাইরে প্রকাশ করব? তোমরা তো রোগীটা দেখেছো, যে রোগীকে নিয়ে পত্রিকায় খবরটা আসছে, রোগীর অবস্থা কিরকম ছিল? খুবই খারাপ অবস্থা ছিল। এইরকম পেশেন্ট মারা যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমরা চেষ্টা করেছি তার জীবনটা বাঁচানো, অথচ এরকম একটা কাজের বিনিময়ে আমাদের এই ধরনের নিউজ দেখতে হচ্ছে। স্যার আপনার সাথে যে ঘটনাটা ঘটছে স্যার, প্রতিনিয়ত সেই ঘটনাটা আমাদের জুনিয়র ডাক্তারদের সাথে ঘটতেছে। আব্দুল্লাহ স্যারের মতো একজন স্বনামধন্য চিকিৎসকের বিরুদ্ধে স্যার ভুল চিকিৎসার অভিযোগ দিয়ে হাসপাতাল ভাঙচুর করা হয়েছে স্যার। তারা কিভাবে বুঝলো স্যার এটা ভুল?
স্যার আমরা আপনারা একসাথে যদি একত্রিত না হই স্যার এর প্রতিকার স্যার সম্ভব না স্যার। আমার মনে হয় স্যার আপনি একটা কাজ করতে পারেন স্যার, ফেসবুকে একটা স্ট্যাটাস দেন স্যার বিস্তারিত লিখে যে কী ঘটনাটা আসলে ঘটেছিল, পেশেন্টের অবস্থা কী ছিল স্যার। আমার মনে হয় স্যার এর মাধ্যমে স্যার আমরা বেশি মানুষের কাছে স্যার সত্য সংবাদটা তুলতে পারি স্যার। হ্যাঁ সেটা তো অবশ্যই। স্যার আরেকটা কথা স্যার, আপনি স্যার একটা মানহানি মামলা করতে পারেন স্যার। মামলা তো করবো, তবে মামলার আগে যেটা দরকার তুমি যেটা বললে, আর সকল স্তরের ডাক্তারদের আমাদের একত্রিত হওয়ার এখন সময়ের দাবি। আমাদের একত্রিত হয়েই আন্দোলন করতে হবে, তাছাড়া এর থেকে পরিত্রাণ সম্ভব না। জি স্যার। স্যার আমি তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। আমনি, এই আজকের দিনটার কথা ভুলে গেলে? ভুলিনি, অনেক চেষ্টা করেছিলাম আসার জন্য। আসলে হসপিটালে রুগী মেরে ফেলে তো আমি এসে কেক কাটতে পারি না, তাই না? আচ্ছা তুমি বিয়ে কেন করেছিলে বলো তো? সামান্য দায়িত্ববোধ নাই তোমার? সারা রাত ধরে বসে আছি, এখন তুমি আসলে। অবনি তুমি একটু বেশি রিঅ্যাক্ট করছো না? রিয়েক্ট? তুমি আমার জায়গায় থাকলে তুমি বুঝতে। আমি তো ইচ্ছা করে আসিনি এমন না, ওটিতে ছিলাম, ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কথা না আর শুনেন না। ব্যস্ততা কোনটা বলো তো? যার কাছে যেটার প্রায়োরিটি আছে তার কাছে সেটাই ব্যস্ততা। আমার কোনো প্রায়োরিটি নেই তোমার কাছে। থাকলে তো তুমি এত রাতে ফিরতে না। আমি ঠিক করেছি তোমার সাথে থাকবো না। ডাক্তার জামাই দেখে বাবা বিয়ে দিছে, সাথে ডাক্তার জামাই। সবচেয়ে বড় ভুলটা ছিল আমার জীবনে। ভুল তোমার না, ভুল আসলে আমারই। নন মেডিকেল পার্সন বিয়ে করেছিলাম, যে কোনো সিচুয়েশন বোঝে না, কোনো ইমার্জেন্সি বোঝে না। আমার জানা ছিল তুমি বলবে, এই কথা তোমার বলাই লাগবে একদিন। আর ভুলের সঙ্গে বাস করার কোনো দরকার নেই। তোমার ইমার্জেন্সি, তোমার সিচুয়েশন, তোমার হাসপাতাল, তোমার চেম্বার, তোমার রোগীরা, তুমি আমাকে নিয়ে কথা ছিল। বলো।
মেডিকেলের সন্ধানে একটা প্রোগ্রাম আছে, তো বড় আপু ভাইয়ের আমাকে নাচতে বলেছে। আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না যে, শোনো, বিয়ের আগে তুমি যা করছো, হ্যাঁ, সেটা নিয়ে আমি কোনোদিন কোনো কিছু বলি নাই। আমাদের বংশের বউ স্টেজে উঠে নাচবে, এটা তো আমি চিন্তাও করতে পারি না। তোমাদের বংশের বইয়ের আগে কিন্তু আমি একজন মেয়ে, আমার আলাদা একটা জীবন আছে, পছন্দ অপছন্দ আছে, আর নাচটা আমার শখের। নাচানাচি আবার কেমন শখ? বিয়ের আগে তো আমাকে বলা হয় নাই যে এরকম মামা বাড়ির আবদার মেটাইতে হবে। তুমি নাচতেছো না, এটাই ফাইনাল। এক্সকিউজ মি ভাই। জি বলুন। আপনি কি সাংবাদিক ফয়েজ ফয়সাল? জি। আপনি কি আমাকে চেনেন? জি ভাই, আমি আপনাকে চিনি। আপনার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? হ্যাঁ বলুন। দেখুন, নিজের প্রয়োজনে বাঁচে শুধু পশু, আমরা তো ভাই মানুষ, আমাদের বেঁচে থাকার একটা সুন্দর লক্ষ্য থাকতে হবে। দেখেন ভাই, আমি এমনিতেই অনেক ঝামেলায় আছি। সরি, আপনি কি বিষয়ে বলতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না। এই যে আপনি একের পর এক ডাক্তারদের বিরুদ্ধে লিখেই চলেছেন, আপনি একটা ডাক্তার সম্পর্কে কতটুকু জানেন? একটা ডাক্তারকে চোখের সামনে গড়ে উঠতে দেখেছেন কখনো? কি অমানসিক পরিশ্রম করে এক একজন ডাক্তার কিংবদন্তি হয়ে ওঠে, তা আপনি জানেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে গিয়ে একবার দাঁড়ান। রাতে নাইট ডিউটি করে পরের দিন সরকারি হাসপাতালে বিনা বেতনে যারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে তাদের গিয়ে একবার দেখে আসুন। অজপাড়াগাঁয়ের স্বাস্থ্য কমপ্লেক্সে যে ফার্স্ট ক্লাস অফিসারটি মানবেতর জীবনযাপন করার পরও এলাকার লোকের হাতে মার খাচ্ছে, গিয়ে একবার দেখে আসুন তাকে। পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে না, প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো? দিনের পর দিন, বছরের পর বছর পোস্ট গ্রাজুয়েশনে ফেল করে করে বাচ্চা কাচ্চার সামনে, পরিবারের সামনে ডাক্তারদের হয়ে একবার দাঁড়ান, দেখুন সংগ্রাম কাকে বলে। আপনার পরিচয়টা কি জানতে পারি ভাই? অবশ্যই জানবেন, তবে আমার পরিচয় জানার আগে ডাক্তারদের সম্পর্কে একটু ভালো মতো জানুন। কোনো ডাক্তারই চায় না তার রোগী মারা যায়। সরকারি হাসপাতালে বেড নাই, জনবল নাই, যন্ত্রপাতি নাই, ওষুধ সাপ্লাই নাই, এগুলো সম্পর্কে লিখুন, এতে রোগীদের উপকার হবে। আর আপনি তো জানেন আমাদের দেশে অনেক কম টাকায় অনেক ভালো চিকিৎসা পাওয়া যায়। আপনাদের রিপোর্টে মানুষ বিভ্রান্ত হয়, মানুষ বিভ্রান্ত হয়ে ইন্ডিয়া চলে যায়। এতে কিন্তু ডাক্তারদের কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় রোগীর। একজন মানুষ যখন বড় বড় রেস্টুরেন্টে খেতে যায়, মাসে কয়েকবার দামি জামা কাপড় কেনে, দেশে বিদেশে ঘুরতে যায়, কত খরচ হয়। কিন্তু যখনই ডাক্তার দেখানোর কথা আসে তখন 500 টাকা অনেক বড় কিছু হয়ে যায়। যখনই কোনো টেস্ট করতে দেয়া হয়, ওষুধ কিনতে বলা হয়, তখন রোগীরা মাথায় হাত দিয়ে বসে পড়ে। কেন ভাই? এগুলো কি নিজের জীবনের ব্যয় না? চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ও যে মানুষের জীবনেরই একটা ব্যয়, একটা অংশ, এটা আমাদের দেশের মানুষজন বোঝে না। এই যে আমরা ভালো ভালো খাবার কেনার জন্য টাকা জমাই, বাড়ি করার জন্য টাকা জমাই, গাড়ি কেনার জন্য টাকা জমাই, বিনোদনের জন্য টাকা জমাই, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য কোনো টাকা জমাই না। আপনি এগুলো নিয়ে রিপোর্ট করেন, এগুলো নিয়ে নিউজ করেন, এভাবে একের পর এক খারাপ নিউজ পড়তে পড়তে দেশের মানুষ একসময় ডাক্তারদের উপর আস্থা হারিয়ে ফেলবে। এতে কি হবে একটু ভেবে দেখেন। আর যারা সামর্থ্যবান তারা এদেশের ডাক্তারদের উপর আস্থা হারাবে, ফলে তারা চিকিৎসা নিতে বিদেশে চলে যাবে। আর যারা গরিব, যাদের টাকা পয়সার অনেক অভাব, তারা দেশের ডাক্তারদের উপর আস্থা হারিয়ে ডাক্তারদের শত্রু ভাবা শুরু করবে। রোগীর মৃত্যু হলেই তারা ভাববে ডাক্তারদের অবহেলাই রোগীর মৃত্যু হয়েছে। কি ভয়ঙ্কর একটা পরিবেশ হবে। ডাক্তার আর রোগীর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। গল্পের শেষটা কত ভয়ঙ্কর হবে একবার চিন্তা করে দেখেছেন? আর আপনি শুরুতে আমার পরিচয় জিজ্ঞাসা করেছিলেন না? আমি একজন মানুষ,
এর চেয়ে ভালো পরিচয় মনে হয় পৃথিবীতে আর নেই। হ্যালো, কি, কখন? আচ্ছা আচ্ছা। চিনছিস ওরে? ওই যে তোরে মারছিল। এ রোগীর তো অবস্থা খুবই খারাপ, ও নেগেটিভ রক্ত লাগবে। রক্তের ব্যবস্থা করছেন আপনারা? বলছিলাম যে রক্তের ব্যবস্থা করতে। অনেক চেষ্টা করেছি ডাক্তার সাহেব, কিন্তু কোথাও পাচ্ছি না। কি করবেন দেখেন, এই যে আমাদের ডাক্তার আবির, ওর রক্ত ও নেগেটিভ। এ তো ওরে মারছিল, এখন ওর কাছে রক্ত চাইতে লজ্জা লাগবে না? ঠিক আছে, আমিই রক্ত দিব। অনেক ধন্যবাদ ভাই, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ডক্টর আবিরের দেওয়া ব্লাডে রাকিব নামের ছেলেটি বেঁচে যায়। ডক্টর আবিরের আর প্রতিশোধ নেওয়া হয়, বিধাতা আড়াল থেকে আসে না। প্রতিশোধ ঠিকই নেওয়া হয়েছে। ডাক্তারদের জন্য শত্রুর জীবন নেওয়া নয়, জীবন ফিরিয়ে দেওয়াই বড় প্রতিশোধ। ডাক্তার আবিরের প্রতিশোধ নামক তিমির কেটে যায়, কিন্তু মুহিনের জীবনে তিমির আসে প্রেমিকার ভালো বিশ্বাস করো, তোমার আর আমার বেড়ে ওঠার মধ্যে অনেক পার্থক্য।
নিতুর জন্য খারাপ লাগছে। মুহিন একবারও পিছনে ফিরে তাকায়নি, তবুও সে যেন দেখতে পাচ্ছে গোলাপি রঙের শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর সব বিস্ময় চোখে নিয়ে। চোখের কাজল ধুয়ে যাচ্ছে অশ্রুতে। শাড়ি পরে থ মেরে দাঁড়িয়ে আছে মেয়েটি একলা। শাড়িতে তাকে ইন্দ্রাণীর মতো দেখানো উচিত, কিন্তু তাকে দেখাচ্ছে বাংলাদেশের আর 8-10টা মেয়েকে যেমন দেখায় ঠিক তেমন। আমি রাতের আধার, আলো ফুটলেই আমি হারিয়ে যাব। আচ্ছা, নিতুর আজকের দুঃখটাও কি একদিন হারিয়ে যাবে? আমার বিশ্বাস নিতুর তিমির কেটে যাবে। সে দুঃখ যদি না হারায়, সে অশ্রু যদি না শুকায়, তবুও সে যেন ভাবে সুমনের মতো তার কাছে যা আছে তাই নিয়ে জীবনমেলায় উপস্থিত থাকতে হবে। হোক না তা দুঃখ। দুঃখের সাগরে গড়তে হবে নষ্ট বাসর, দুঃখের সঙ্গে খেলতে হবে কানামাছি, স্টেডিয়ামের মোড়ে দাঁড়িয়ে করতে হবে দুঃখবাজি, একলা ঘরে দুঃখকে মাথায় তুলে নাচতে হবে, দুঃখকে শোনাতে হবে গল্প, দুঃখকে দেখাতে হবে সিনেমা, দুঃখকে নিয়ে করতে হবে ট্রল। দুঃখ অভিমান করবে, দুঃখ রাগ করবে, দুঃখ মুখ ভার করবে। দুঃখর জন্য হতে হবে নির্লজ্জ, দুঃখর জন্য কাটতে হবে কান, দিতে হবে নাকে ক্ষত। সে জানে একদিন হো হো করে হেসে ফেলবে তার গোমরা মুখ দুঃখ। তখন আর ঘুমের ওষুধ খেয়ে মরে যেতে ইচ্ছে করবে না। কিন্তু যদি আজকে সে সেদিনটাকে না দেখে মরে যায়, তাহলে অনন্তকালের জীবনে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। যেটা ছিল না সেটা না পাইতাম, সব পেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোর কিছু সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাচের মতো। যদি উড়ে যেতে চাই তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। একটা সুসংবাদ দিতে আসছি আপনাকে। শুনলাম তুমি প্রথম বিসিএসে টিকে গেছো। জি স্যার। তোমার তো সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, ভালো করবে তুমি। তো পোস্টিং কোথায় হলো তোমার? পোস্টিং স্যার ঘুঘুডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর। আচ্ছা, সাবধানে থেকো। গ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করা ডাক্তারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণে অকারণে রোগীদের স্বজনরা ডাক্তারদের উপর আক্রমণ করে। এই আক্রমণ যে কবে বন্ধ হবে, সাবধানে থেকো। স্যার, এই জন্য আমাদের ডাক্তারদের একতাবদ্ধ হতে হবে। দেখেন, নিজেদের বাজার তাগিদে মহাবিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরাও এক হয়ে থাকছে, তাহলে আমরা কেন নয়? ডাক্তারদের পক্ষে মানববন্ধন ডাকলে কেউ থাকে না, যখন ধর্মঘট ডাকি তখন অনেক স্যাররা নিজেদের চেম্বার নিয়ে ব্যস্ত থাকেন। এবার স্যার চলতে দেওয়া যায় না। ঠিকই বলছো, তবে স্যার আমি স্বপ্ন দেখি একদিন ডাক্তাররা একতাবদ্ধ হবে, ছাত্র শিক্ষক সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেদের অধিকার আদায় করে নিতে শিখবে। আর তাছাড়া স্যার ডাক্তারদের সাথে সাধারণ মানুষদের সম্পর্কটা বিল্ড আপ করতে হবে। আমরা ডাক্তারদের সমস্যা হলো নিজেদের কমিউনিটিতে শুধু আবদ্ধ থাকি, অন্য পেশার মানুষদের সঙ্গে, সাধারণ মানুষদের সঙ্গে আমরা যোগাযোগটা মেনটেন করি না। এতে কি হচ্ছে, সাধারণ মানুষ আমাদের যে দুঃখ এটা তাদের স্পর্শ করছে না। এই জন্য আমাদের নিজেদের কমিউনিটির বাইরে গিয়ে সাধারণ মানুষদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করতে হবে। তাহলে ডাক্তার পেশেন্ট যে রিলেশনশিপ বা ডাক্তারদের সাথে কমিউনিটি রিলেশনশিপ, সেটা স্যার বিল্ড আপ হবে, স্ট্রং হবে। ডাক্তারদের সাথে সাধারণ মানুষদের ভুল বোঝাবুঝিটা আর থাকবে না। তুমি ঠিকই বলেছো, তোমার কথায় যুক্তি আছে। স্যার, ম্যাডাম কেমন আছে? তোমার ম্যাডাম ভালোই আছে, ও তো ওর বাবার বাসায় থাকে। স্যার, একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে আর করবো না, কিন্তু আপনার আর ম্যাডামের সুন্দর সম্পর্ক দেখে আবার বিয়ে করার ইচ্ছে হয়েছিল। দেখেন স্যার, সম্পর্ক জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক সংগ্রাম ত্যাগের পর এটা গড়ে উঠে। আমাদের সবারই উচিত নিজের সমস্ত ইগো, আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও সম্পর্কটা টিকিয়ে রাখা। আপনি আর ম্যাডাম সুখে শান্তিতে আছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। আপনাদের জন্য শুভকামনা রইল স্যার।
আরেকটা কথা স্যার, এই শহরে একজন রহস্য মানব আছে যিনি ছদ্মবেশে হাসপাতালে ঘুরে বেড়ান, রোগীদের খোঁজখবর নেন, পরামর্শ দেন, সব অভিযোগ শুনেন রোগীদের কাতারে দাঁড়িয়ে। একদিন আমি সেই রহস্য মানবকে ড্রেস চেঞ্জ করে ওটি রুমে ঢুকতে দেখেছি। স্যার আমার খুব ভালো লাগছে জেনে যে মানুষটা আপনি। আমার স্যার গর্বে বুকটা ভরে উঠছে। আমি যখন সবেমাত্র এমএস কোর্সে ভর্তি হয়েছি, দিনরাত হাসপাতালে কাটাতে হয়। ওটি শেষ করতে করতে কখনো কখনো ভোর হয়ে যায়। সারাদিন ওয়ার্ড করি। এদিকে আমার আম্মার হাই প্রেশার। উনি প্রেশার মাপার কাউকে খুঁজে পান না, আর আমি এদিকে ওয়ার্ডে অপরিচিত রোগীদের প্রেশার মেপে বেড়াই। তো এরকম একদিন ওয়ার্ডে ওটিতে ব্যস্ত ছিলাম। ওটি যখন শেষ হয় তখন প্রায় ভোর। ওটি শেষ করে মোবাইলটা হাতে নিয়ে দেখি প্রায় 50টার মতো মিস কল। কোনোটা চাচার, কোনোটা ভাইয়ের, কোনোটা মামার। ফোন ব্যাক যখন করলাম শুনতে পেলাম আমার মা মারা গেছে। মৃত্যুর আগে আমার মা আমাকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলেন, আমার সাথে দুটো কথা বলতে চেয়েছিলেন, পারেননি। একদিকে আমার মা মারা যাচ্ছেন, আর অন্যদিকে আমি অপরিচিত এক রোগীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমার মায়ের মৃত্যুর কথা আমি তোমাকে কখনো বলিনি অবনী। এই কথাগুলো বলতে আমার ভালো লাগে না কাউকে। জীবনের এরকম অনেক ছোট ছোট শখ, আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছাকে পদদলিত করে আমরা ডাক্তার হই। ডাক্তার হতে গিয়ে আমি আমার মাকে শেষ দেখা দেখতে পারিনি এখন। আমি ভেবেছিলাম তুমি আমার পেশাকে মানিয়ে নিতে পারবে। আমরা যারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকি, স্বার্থপরের মতো শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে আমাদের চলে না। তোমাকে ছাড়া আসলে কটা দিন তো আমি কাটিয়ে দেখলাম, অনেক চিন্তা করে দেখলাম। দিন শেষে তোমার মুখটা দেখতে পাওয়া অনেক আনন্দের ব্যাপার। আমি অতীতের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি অবনী, পারলে ক্ষমা করে দিও। সামনের সপ্তাহে আমি তোমাকে নিতে আসবো। তুমি যদি আসতে চাও আমাকে ফোন করে জানিও। আমি ঠিক সময় মতো এবার আসবো, এবার আর দেরি হবে না। তুমি তো ওই ব্যাপারে কিছু বললা না। শোনো, এমবিবিএস পাস করছো, এখন আর পড়ার দরকার নেই। এখন সংসারে মন দাও। আর তাছাড়া তো আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই যে তোমাকে প্রতিদিন চেম্বারে বসে বসে রোগী দেখতে হবে। সংসার সামলানো অনেক বড় একটা কাজ, বুঝতে পারছো? দেখো, আমার জন্য ভালো ঘরে বিয়ে হয় এজন্য কিন্তু আমি মেডিকেলে পড়তে আসিনি। আমার বাবা মার একটা ধারণা যে আমার ভালো ঘরে বিয়ে হলে মনে হয় আমি অনেক ভালো থাকবো, সুখে থাকবো। তারা আমাকে বলেছিলেন যে তোমার পড়াশোনার কোনো অসুবিধা হবে না, কিন্তু এখানে এসে দেখি পুরোটাই ভিন্ন। ভিন্ন কিছু মানে? ভিন্ন কিছু মানে কি বলতে চাও তুমি? তোমাকে আমরা পড়ালেখা করাই নাই? আমার পরিবারের সবাই যখন চাইলো একটা বাচ্চা নিতে, তখন তোমার পড়াশোনার কথা ভেবে বাচ্চাটা তুমি নাও নাই, সেটাও মানলাম।
এখন অন্তত সংসারে মনোযোগ দাও। ডাক্তার তো হয়ে গেছোই, আর কি চাও তুমি? দেখো, আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, আমি নিজের ক্যারিয়ার গড়তে চাই। আর তুমি তো ঠিকই ইনকাম করছো, আমি তো ইনকাম করতে পারছি না। অযথা কথা বাড়াচ্ছ তুমি। আমার ইনকাম মানেই তোমার ইনকাম, আমার টাকা মানেই তোমার টাকা। কার জন্য উপার্জন করছি আমি? দেখো, আমি উপার্জন করতে চাই, আমার টাকা মানেই তোমার টাকা। কিছু মানুষ আছে বুঝলা, যারা বলতে ভালোবাসে আমার বউ ডাক্তার, আমার বৌমা ডাক্তার, কিন্তু প্র্যাকটিস করা তাদের পছন্দ না। ডাক্তার বউ ওয়ার্ডে ওটিতে না যে ঘর মুছবে, চুলার ছাই ফেলবে, থালা বাসন মাজবে, এটা তাদের কাছে অনেক আনন্দের বিষয়। দেখো, আমি স্ট্রেইট একটা কথা বলি, আমি এবং আমার পরিবারের কেউ চায় না যে তুমি আর পড়াশোনা করো। পোস্ট গ্রাজুয়েশন করলে তোমাকে আর ঘরে থাকতে হবে না, রাত বিরাতে হসপিটালে পড়ে থাকবে। এইভাবে তো সংসার চলতে পারে না। অবশ্যই পারে, আর সেটা গ্রহণ করার মতো মানসিকতা তোমার থাকতে হবে। দেখো, তুমি নিজে ইঞ্জিনিয়ারিং পড়েছো, তুমি এখন তোমার বাবার ব্যবসা দেখাশোনা করো, কিন্তু একটা মেডিকেল স্টুডেন্টের কাছে ডাক্তার হওয়াটা অনেক আবেগের একটা বিষয়। এটা আমার স্বপ্ন যে বড় হয়ে আমি ডাক্তার হব। সেই আবেগটাকে তুমি টাকা বা অন্য কিছু দিয়ে নষ্ট করে দিতে পারো না। তার মানে তুমি কি আমাদের কথা শুনবে না?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যার এই শহরে মাঝে মধ্যে একজন রহস্য মানবকে দেখা যায়। উনি হাসপাতাল ক্লিনিক ঘুরে ঘুরে রোগীদের খোঁজ খবর নেন। আমি ভাবছি স্যার আগে নাটোরের ঘুঘুডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলো আসে তাহলে স্বাস্থ্য আপনি সাধারণ মানুষের প্রতিনিধি, আপনার বিবেক কি বলে? আপনি কি দাঁড়াবেন আমাদের ডাক্তার সমাজের পাশে? ডাক্তাররা তো মানুষের বন্ধু, সুখে দুঃখে তাদের কাছেই তো যেতে হয়। আমি আছি আপনাদের সাথে, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ। তুমি তো এলে না, আমি চলে এলাম। খুব ভালো করেছো, অন্যের জন্য বাঁচা শিখে গেছো। এখন আর পাওয়া না পাওয়ার কোনো আক্ষেপ থাকবে না। একটু পরেই মানববন্ধন শুরু হবে। এই সবাই এসো, এখনই মানববন্ধন শুরু হবে। পৃথিবীতে সূর্যের আলো প্রবেশ করেছে।